ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহত একজন, টানা বৃষ্টিতে কলকাতা শহরে জলাবদ্ধতা। এদিকে আফগানিস্তানে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে ১৫ জনের মৃত্যু। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না, মন্তব্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। বাইডেন ও শিকে শান্তির সম্মেলনে যোগদানের আহ্বান জেলেনস্কির। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজুড়ে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত এনেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টি চলছে। পশ্চিমবঙ্গে রিমালের আঘাতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। রবিবার রাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল। প্রবল ঝড় বৃষ্টিতে বহু বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও রিমালের প্রভাবে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখা হাওড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় মেট্রো পরিষেবাও বন্ধ। এছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও রিমাল সতর্কতা জারি রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, রিমাল নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের সবশেষ কি জানালো? এবং আমরা শুনেছি যে ভারী বৃষ্টির কারণে কলকাতার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোন কোন এলাকায় মূলত জলাবদ্ধতা, এবং প্রশাসন এই বিষয়ে সবশেষ কি ব্যবস্থা নিয়েছে? দেখুন, কলকাতার প্রায় ৮০% কিন্তু জলে ডুবেছে এবং জলমগ্ন হয়েছে। তো সব মিলিয়ে রিমালের যে প্রভাব সেটা কিন্তু শহর কলকাতাতেও পড়েছে। উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার নদীর বাঁধ ভেঙেছে, জলমগ্ন হয়েছে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, নষ্ট হয়েছে শতাধিক ঘর বাড়ি। তো সব মিলিয়ে আমরা যদি দেখি যে শুধু উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা নয়, পশ্চিমবঙ্গের মোটামুটি ১০টি জেলায় কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে বর্তমানে। এবং অন্যান্য যে জেলাগুলো আছে, মোট ২২টা জেলা, সেই ২২টা জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আগামী ৪৮ ঘন্টায়, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। পাশাপাশি যে ট্রেন চলাচল এবং বিমান উড়ান কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে। লোকাল ট্রেন অন্যান্য দিনের মতো কিন্তু চলছে না, সেগুলোর সংখ্যা কমানো হয়েছে। মেট্রো পরিষেবা ক্ষেত্রেও তাই। আন্তর্জাতিক এবং যে অন্তর্দেশীয় উড়ান আছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত বন্ধ আছে, এবং গতকাল থেকেই কিন্তু এখনো পর্যন্ত মোট ৪০০-র বেশি কিছু উড়ান বন্ধ। তো সব মিলিয়ে জনজীবনও স্তব্ধ হয়ে গেছে। সকাল থেকে কিন্তু দেখা গেছে বিভিন্ন দোকান বাজার সেগুলো কিন্তু বন্ধ এবং সর্বত্রই জলমগ্ন। এবং প্রশাসনের তরফ থেকে আর কি যে সমস্ত অঞ্চলে জলমগ্ন হয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের তার নিরাপত্তা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, এবং যে সমস্ত জায়গায় ঘরবাড়ি ধসে গেছে, ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতির শিকার হয়েছে, গাছ পড়েছে, সেগুলো কিন্তু সরানোর কাজ চলছে। পাশাপাশি যে একজনের কিন্তু মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এই মৃত্যুর সংখ্যা যাতে না বাড়ে সে কারণে সতর্কতামূলক সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। এবং জল সরানোর কাজ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতা শহর সহ যে সমস্ত শহরতলিতে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে পাম্প মেশিন এনে জল সরানোর কাজ চলছে। এবং যে গভীর যে ড্রেন গুলো আছে, নর্দমা আছে, সেই নর্দমা গুলো থেকে যাতে জল সেখান থেকে সরিয়ে নিয়ে গঙ্গায় ফেলা হয় তার কিন্তু বন্দোবস্ত ইতিমধ্যেই আর কি তার যে উদ্যোগ, সেই উদ্যোগ শুরু হয়েছে। আপনি দেখছেন যে হাওয়ার তীব্রতা এত যে কিন্তু দাঁড়ানো কষ্টকর হয়ে যাচ্ছে, এবং ঘন্টায়। সত্যজিৎ, আমরা দেখছি আপনার মাধ্যমে যে আসলেই যে পরিমাণ ঝোড়ো হাওয়া বইছে সেখানে দাঁড়ানোই কষ্টকর। আপনি সবশেষ তথ্য জানিয়ে অবশ্যই আমাদের দর্শকদের এগিয়ে রাখবেন, এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী বলছিলেন রিমালের প্রভাবে কলকাতায় যে জলাবদ্ধতার খবর এবং প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে সবশেষ তথ্য। আফগানিস্তানে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া বন্যায় শত শত বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন
আফগানিস্তানের বাগলান ও বাদাখশান প্রদেশে বন্যায় 500 বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ডান্ডিঘড়ি, পুলি, খুমরি শহরের মধ্য বাদাখশান প্রদেশের আরও কয়েকটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগলানের পুলিশ কমান্ডারের প্রধান জানিয়েছেন, বন্যায় 300টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বাদাখশানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান বলেছেন, বন্যার কারণে এক পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে 2000-এরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে। পাপুয়া নিউগিনির পক্ষ থেকে জাতিসংঘকে এই তথ্য জানানো হয়েছে। দেশটির 6টি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধস হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র জানিয়েছে, ভূমিধসে 2000-এরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে এবং সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। বিভিন্ন স্থানে অসংখ্য গাছ উপড়ে গেছে এবং ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে বহু মানুষ চাপা পড়েন। এখনও সেখানে ছোট বড় ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে, ফলে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। মধ্যরাতে যখন ভূমিধস হয় তখন গ্রামের বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে 15 জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ঝড়ের তাণ্ডবে টেক্সাস, আরাকানসাস, ওকলাহোমা ও কেনটাকিতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। টর্নেডো ঝড়ে এসব রাজ্যের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। শক্তিশালী টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাস রাজ্যে। কুক কাউন্টিতে একই পরিবারের 3 জন সহ অন্তত 7 জন নিহত হয়। আহত হয়েছে শতাধিক। আরাকানসাস রাজ্যে 5 জন নিহত হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে এখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়, অন্ধকারে বসবাস করছে অনেক মানুষ। ঝড়ে ওকলাহোমায় 2 জন ও কেনটাকিতে 1 জন নিহত হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তাল আস সুলতান শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 40 জন নিহত হয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী জাবালিয়া, নুসেরাত এবং গাজা সিটি সহ কয়েকটি এলাকার আশ্রয়কেন্দ্রেও হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে 160 জন নিহত হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। এই রাফাকেই একসময় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। রাফা অঞ্চলে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ। তারপরও থেমে নেই ইসরায়েলের সামরিক অভিযান। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদ্রা বলেছেন, পশ্চিম রাফার তেল আল সুলতান পাড়ায় ইসরায়েলি হামলায় 40 জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। যেখানে হামলা চালানো হয়েছে সেখানে শহরের পূর্বাঞ্চল থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। হামলার কারণে শরণার্থী শিবিরে আগুন ধরে যায়। বিমান হামলায় তাঁবুগুলোতে আগুন ধরে যায়, তাঁবুগুলো জ্বলতে থাকে আর সেই সাথে মানুষের দেহগুলো গলতে থাকে। আমরা নিরাপদে ঘরের ভেতরে ছিলাম, হঠাৎ একটা মিসাইল আমাদের ওপরে পড়ল। তারা তেল আল সুলতানের পুরো একটা পাড়া জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফা শহরের হামাসের একটি কম্পাউন্ডে আঘাত করেছে এবং হামলাটি হামাসের গোলাবারুদ লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে। হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছে বলেও দাবি করেছে IDF। একই দিন এর আগে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে 8টি রকেট ছোড়ে হামাস। জানুয়ারির পর থেকে এই প্রথম তেল আবিব লক্ষ্য করে দীর্ঘ পাল্লার রকেট ছুড়ল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। রাফার ওই এলাকা থেকে ইসরায়েলের 8টি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। তবে অধিকাংশ রকেটই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। মনিরুজ্জামান বাবু, 71। 8 মাস ধরে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি বাহিনীর সহিংসতায় চরম মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন উপত্যকাটির মানুষজন। খাবার, পানি, জ্বালানির অভাব যেমন রয়েছে, তেমনই রয়েছে পরিচ্ছন্নতার অভাব। বর্জ্য দিয়ে ভরে যাচ্ছে গাজার রাস্তাঘাট, এতে ছড়িয়ে পড়ছে রোগবালাই। দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা শুরুর পর থেকে চরম দুর্দশায় আছে সেখানকার বাসিন্দারা। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খুবই জনাকীর্ণ এলাকায় গাদাগাদি করে কোনো মতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। নেই খাবার, পানযোগ্য পানি, শৌচাগার বা পরিচ্ছন্ন থাকার কোনো উপায়। তার উপর অস্থায়ী যেসব তাঁবু গেড়ে থাকছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, তার পাশেই দৈনন্দিন সব বর্জ্য জড়ো হচ্ছে, কিন্তু সেসব পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই।
কারণ পুরো গাজাই সক্রিয় যুদ্ধক্ষেত্র। এ অবস্থায় রোগ বালাই বাসা বাঁধছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের শরীরে। ফিলিস্তিনি আবু মোহাম্মদ আল দাব্বাহ জানান, রকেট হামলায় না মরলেও যে আবর্জনার স্তূপের পাশে তিনি সন্তানদের নিয়ে থাকছেন, তাতে রোগবালাইয়ে আক্রান্ত হয়েও প্রাণ যেতে পারে বহু মানুষের। বাধ্য হয়ে আবর্জনার স্তূপের পাশে থাকছি। গন্ধে নিঃশ্বাস নেয়ার মতো অবস্থা নেই। আমরা কোথায় যাব? 8 মাস ধরে চলমান ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যকার যুদ্ধ। এ সময়ে বাস্তুচ্যুত হয়েছে গাজার অন্তত 75% মানুষ। এদের মধ্যে অনেকেই আবার অসংখ্যবার জায়গা বদলাতে বাধ্য হয়েছে। এ সময় গৃহস্থলীর যত আবর্জনা সব পথে পথে পড়ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মশামাছি কীটপতঙ্গ দিয়ে চারপাশ ভরে গেছে। এ অবস্থায় এক একটি দিন চরম অসহনীয় সেখানে। চারপাশে মারাত্মকভাবে রোগবালাই ছড়াচ্ছে, অথচ হাসপাতালগুলো বন্ধ, কোনো ওষুধের ব্যবস্থা নেই। তার মানে রকেট হামলায় না মরলেও আমাদের সন্তানদের রোগে বিনা চিকিৎসায় মরতে হবে। দালাল আল দাব্বাহ 4 সন্তানের মা। তিনি জানান, পরিচ্ছন্নতার অভাবে এবং মারাত্মক দূষণে তার 4 সন্তানই নিয়মিত অসুস্থ থাকছে। বাচ্চাদের অসুখ লেগেই আছে, কিন্তু আমাদের সাহায্য করার মতো কেউ নেই। জ্বর, পেট খারাপের মতো অসুখেরও কোনো ওষুধ নেই আমাদের কাছে। কিভাবে বাঁচাবো ওদের? তিনি জানান, খাবার, পানি, বাতাস, পরিবেশ থেকে শুরু করে আশপাশের সবকিছুই এখন দূষিত। তার মধ্যে পরিষ্কার পানির অভাব সবচেয়ে মুখ্য ভূমিকা রাখছে এই অসুখ ছড়াতে। সৃষ্টিঘটক, 71। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না, এমন মন্তব্য করেছে সৌদি আরব। 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ব্রাসেলস আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপত্তা পাবে ইসরায়েল, আর সেটি শুধুমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করাই নয়, বরং 1967 সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, এখানে সবাই নিশ্চয়ই বিশ্বাস করেন একমাত্র সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এই অঞ্চলে সবার স্বার্থ রক্ষা করতে পারে একমাত্র দ্বিরাষ্ট্র সমাধান। দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার একমাত্র নিশ্চয়তা হতে পারে এই দ্বিরাষ্ট্র সমাধান। ইসরায়েলের নেতারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা। এক যুগেরও বেশি সময় পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। রবিবার সিরিয়ায় সৌদি রাষ্ট্রদূত হিসেবে ফয়সাল আল মুসফেলকে নিয়োগ দেওয়া হয়েছে। সিরীয় গৃহযুদ্ধের সময় 2012 সালে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল রিয়াদ। চলতি বছরের শুরুতে দামেস্কে নিজেদের দূতাবাস চালু করে সৌদি আরব। গত বছর রিয়াদে দূতাবাস চালু করে সৌদি আরব এবং ডিসেম্বরে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রিয়াদ দামেস্ক সম্পর্ক পুনর্স্থাপন। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে দেশে গিয়েছে 1,719 কোটি 21 লাখ ডলারের রেমিটেন্স। সবচেয়ে বেশি 290 কোটি 61 লাখ ডলার রেমিটেন্স গিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাত থেকে দেশে টাকা পাঠানোর হার বাড়ানোর অন্যতম কারণ দুবাইয়ের কনসুলেটের বিগত বছর ধরে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য, আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 2021, 2022 ও 2023 সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট 75 জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। সেই সাথে বাংলাদেশে নিয়মিতভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মধ্য থেকে 5টি ক্যাটাগরিতে মোট 51 জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হয়। এর মাধ্যমে প্রবাসীদের সম্মানিত করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, যারা সম্মানিত হলেন, শুধু সার্টিফিকেট নয়, ওনারা দেশে গেলেও সম্মানিত হবেন। দেশের প্রতি ভালোবাসা থেকে বেশি করে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মনে রাখা দরকার, এটি হলো যে নিঃস্বার্থভাবে, নির্লোভভাবে, শুধু দেখানোর জন্য কোনো কিছু করা নয়। আসলেই আমরা এই জিনিসগুলো হৃদয় দিয়ে অনুভব করি এবং উপলব্ধি করি। সেই ধরনের যদি কর্মকাণ্ড বাংলাদেশে বা যে কোনো জায়গায় পরিচালিত হয়,
তাহলেই দেশের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা এবং উন্নয়ন টেকসই হবে। প্রবাসীদের সম্মান জানালে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে জানান দুবাইয়ের কনসাল জেনারেল। প্রবাসের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রবাসী অবদান আছে বাংলাদেশের উন্নয়নে। তাই প্রত্যেককেই আমরা সম্মান জানাতে চাই। এটি তাদের প্রাপ্য। তাদের এই কষ্টার্জিত অর্থ যারা বৈধ পথে দেশে এই রেমিটেন্স প্রেরণ করেন তাদেরকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। গত বছর এই পুরস্কারের আয়োজন করে দুবাইস্থ কনসুলেট। আগামীতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।